জীবনে যদি আপনি এগোতে যান তাহলে চোট লাগে। রাজনীতি করতে গেলেও মনেতে চোট লাগেই, শরীরেও লাগে। পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ খুবই অন্ধকার। জীবনের কোনো সুরক্ষা নেই, মানুষের মহিলাদের সুরক্ষা নেই। এখানে পরিবর্তন দরকার আছে। বিজেপিকে ক্ষমতায় আসতে হবে বাংলার স্বার্থে, নাহলে কেউ সুরক্ষিত নেই পশ্চিমবাংলায়। আমি পার্টিকে না বলেছিলাম আমি লড়বো না ইলেকশন, তো আমাকে নেতা বানিয়ে দিয়েছেন আপনারা, ঠিক আছে। আমার এই ধরনের রাজনীতির ইচ্ছা নেই। এত গোষ্ঠীদ্বন্দ্ব আপনাদের মধ্যে, যেন মনে হচ্ছে যেন যুদ্ধে নামার আগেই আপনাদের মধ্যে যেন একটা এদিক ওদিক যেন চলছে। মারপিট হয়েছে, বম বন্দুক দেখেছেন কোথাও? দেখুন টিএমসিতে রোজ হচ্ছে, উড়িয়ে দিচ্ছে কাউন্সিলরকে, এমএলএকে উড়িয়ে দিচ্ছে, পারলে মমতা ব্যানার্জিকে উড়িয়ে দেবে। আমার স্টাইলে আমি রাজনীতি করি, আর যেটা ঠিক মনে করি সেটা করি। কোনো বাপের বেটা আমাকে নড়াতে পারবে না। কোনো ব্যাটাকে খুশি করার জন্য কোনোদিন আমি কিছু বলিনি, করিনি, করবো না। ট্রাম্পের সঙ্গে যেখানে বলা হচ্ছে যে মোদির এত বন্ধুত্ব, সেই তো ট্রাম্প আসার পরেই তো যাবতীয় ভারতের ওপর দিয়ে কোপ চলছে। এটা কি মানুষের মনে কোনো ছাপ ফেলে না? আজ আমরা এমন একজন যার সঙ্গে গল্প করব, তার নাম আজকে কিন্তু আমি আর বলবো না। তাকে আপনারা দেখলে সকলেই চিনতে পারবেন। দিলীপ দা, অসংখ্য ধন্যবাদ দর্পণ চ্যানেলের পক্ষ থেকে। আমার প্রথম জানতে ইচ্ছে করছে যে আপনার শৈশবটাকে আপনি কিভাবে কাটিয়েছেন, মানে খেলাধুলোর জগতের সঙ্গে আপনি আদৌ যুক্ত ছিলেন কিনা? আমি একদম অত্যন্ত পাড়া গাঁয়ে জন্মেছি, পড়াশোনাও করেছি, খেলাধুলা করেছি। ছোটোবেলায় স্কুল জীবন একদম গ্রামে, এমন গ্রাম যে নদী খাল পার হয়ে আমাদের স্কুলে যেতে হতো। খেলাধুলা করতে গেলেও কোথাও এরকম যেতে হতো। বৃষ্টির সময় চারিদিকে জল, মাঝখানে মাঠে ফুটবল খেলতাম কাদার মধ্যে। ফুটবল কেনারও এখানে পয়সা ছিল না, সবার অনেক সময় প্লাস্টিকের বল খেলতাম। খেলাধুলা স্কুলে যা যা হয় সব খেলতাম, খেলার ইচ্ছে ছিল, ফিটনেসও ছিল। তো সেই জন্য গ্রামে যতটা সুবিধা থাকে তার মধ্যে খেলাধুলা করেছি। ওই স্তরে খেলাধুলা করার সুযোগ হয়নি। স্কুল জীবন পর্যন্ত নিয়মিত খেলাধুলা করি। তারপর বাইরে চলে আসা শহরে, সেখানে খেলাধুলার সঙ্গে এতটা যোগাযোগ ছিল না। পরবর্তীতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গে যুক্ত হই, তার কাজের সঙ্গে পুরোপুরি সময় ছিল। পড়াশোনার পরে পুরো ফুল টাইমার হিসাবে, প্রচারক হিসেবে সঙ্ঘের কাজে বেরিয়ে যাই। তখন বিভিন্ন জেলা রাজ্যেতে প্রায় 40-42 বছর হয়ে গেল সেই কাজের মধ্যেই আছি। কিন্তু খেলাধুলার প্রতি ভালোবাসা আছে এখনও। নিয়মিত ক্রিকেট খেলা দেখি, কবাডি চলছে দেখি, ইত্যাদি ইত্যাদি, ফুটবল দেখি, সিনেমাও দেখতাম। এখন সময়ও কম, অতটার আগ্রহ নেই। বাকি আমি এমপি এমএলএ থাকাকালীন বিভিন্ন ধরনের খেলার আয়োজন করেছি মেদিনীপুরেতে। ফুটবল, ক্রিকেট, খোখো, ভলিবল, মেয়েদের ফুটবল, দাবা, সব টুর্নামেন্ট করেছি। গ্রামের পুকুরেতে সাঁতার প্রতিযোগিতা, যাতে গ্রামের মধ্যে খেলাধুলা একটু প্রচলন বাড়ে, ছেলে মেয়েদের উৎসাহ বাড়ে। তো এটা সব আয়োজন আমি করেছি তখন। আচ্ছা, খেলাধুলোর এমন কোনো ইনসিডেন্ট আছে যে বাচ্চাকালে খেলতে গিয়ে কোথাও কোনো চোট পেয়েছেন, বা কোথাও কোনো একটা ঘটনার কথা আপনার মনে পড়ে? চোট তো লাগেই, ফুটবল খেলতে গিয়ে খালি পায়ে খেলতাম আমরা। পায়ে চোট আছে, হাতে চোট আছে, দাগ আছে, এরকম বহুত চোট লেগেছে। আচ্ছা, কোন চোটটাকে এখন বেশি মনে হয় যে রাজনীতির চোটটা আপনাকে বেশি আঘাত করে, না ওই চোটটাকে আপনাকে অনেক? জীবনে যদি আপনি এগোতে যান তাহলে চোট লাগবে। এগোতে না চাইলে কোনো চোট লাগার ভয় নেই, বাড়িতে থাকুন। গাড়ি ঘোড়া চড়তে গেলে, সাইকেল বাইক চালাতে গেলে চোট লাগবে। বাকি সমাজে কাজ করতে গেলে, রাজনীতিতে গেলে তো চোট লাগতেই হবে। চোটের পর চোট থাকবে। আমার উপরে বারবার আঘাত হচ্ছে, গাড়ি ঘোড়া ভেঙেছে, ইট পাটকেল মেরেছে, সব রকম হয়েছে। এগুলো মনে রাখতে নেই। যেমন বৃষ্টিতে বেরোলাম, একটু ভিজে গেলাম, বাড়ি এসে স্নান করে নিলাম, ভুলে গেলাম বৃষ্টিতে ভিজেছি। ঠান্ডা ফান্ডা লেগে গেলে মনে থাকে যে হ্যাঁ সেবারে বৃষ্টিতে ভিজেছিলাম, ঠান্ডা লেগেছিল। ওর প্রতিদিনের ঘটনা এগুলো, সেন ওইগুলো নিয়ে মন খারাপ করতে নেই। চোট পাট, খেলায় খেলতে গেলে চোট লাগবে, রাজনীতি করতে গেলেও মনেতে চোট লাগেই, শরীরেও লাগে পশ্চিমবাংলায়। তো সেগুলো ভুলে গিয়ে এগোতে হয়, তাহলে আপনি চোটের মধ্যেই থেকে যাবেন। আচ্ছা, এই আরএসএস করতে করতে আপনি আরএসএসের আপনি একজন মানে 24 ঘন্টার কর্মী ছিলেন, তাহলে আপনি বিজেপিতে এলেন কেন? মানে ভারতীয় জনতা পার্টির একজন সদস্য হতে গেলেন কেন? বিজেপির আইডিওলজি যেহেতু আরএসএসের আইডিওলজির সঙ্গে কাছাকাছি আছে, তো যারা রাজনীতি করতে চান আরএসএসের মধ্যে, তারা বিজেপিতে বেশিরভাগ যান। তার মানে অন্য দলে নাই এরকম নয়, সব পার্টিতে কম বেশি একসময় আরএসএস লোকেরাও গেছে, যায়ও। কিন্তু বেশিরভাগই রাষ্ট্রীয়তা, ন্যাশনালিটি, হিন্দুত্বর বিষয় থাকার জন্য বিজেপিতে যান। সবাই রাজনীতি করে এরকমও নয়। আবার অনেক সময় বিজেপির লোকেরা চান যে সঙ্ঘের থেকে ট্রেন্ড লোক দিন, যারা আমাদের সংগঠন দেখবে একটু, আমাদের মতো যারা অর্গানাইজার। তো আমাকেও সেভাবে বলা হলো, তুমি যাও রাজনীতিতে, ওয়েস্ট বেঙ্গলের সংগঠন দাঁড় করাও।
2014 শেষের দিকে আমি তারপরে রাজনীতিতে আসি। তারপরে আমাকে তো মহামন্ত্রী, তারপরে প্রেসিডেন্ট, এমএলএ, এমপি, যেগুলো আমি কোনোদিন ভাবিনি যে এসব করতে হবে, বা কোনো রুচি, আগ্রহ, নেশা এরম ছিল না। রাজনীতি একটা নেশার মতো, এখন তো পেশাও হয়ে গেছে। তো সেই জন্য ওগুলো আপনার যদি না থাকে আপনি রাজনীতিতে টিকতে পারবেন না, নেশা থাকতে হবে। তখন এই চোট পাট, মারপিট, মান অপমান এগুলো আর গায়ে লাগে না। আর পেশা হলে তার প্রশ্নই নেই, এগুলো মানতেই হবে সব। তো এগুলো কী হয়, একটা কালচার থাকে, ক্যারেক্টারও থাকে। রাজনীতি যারা করে তারা এক ধরনের প্রাণী, পলিটিক্যাল প্রাণী হয়। সেগুলো যারা রাজনীতিতে ঝাঁপিয়ে পড়ে চলে আসে এইগুলোর জন্য, তাদের অভ্যাস হয়ে যায়, তারা ওরকম হয়ে যায়। আমরা ঠিক অতটা হতে পারিনি রাজনীতিক। আমরা একটা সমাজসেবা ধরুন, সংগঠন করা আদর্শ নিয়ে সেই ধরনের কাজ করতে এসেছি, কোনো মোহমায়া ছাড়াই। কিন্তু স্বাভাবিকভাবে এক জায়গায় অনেকদিন থাকলে মোহমায়া তো হয়েই যায়, সেটুকুই আছে রাজনীতির প্রতি। তো আপনি প্রথম খড়গপুর থেকে এমএলএ হলেন, মেদিনীপুর থেকে এমপি হলেন, জেতা সিট এইভাবে চেঞ্জ করে বর্ধমান দুর্গাপুরে পাঠানো হলো কেন? সেটা তো যারা ডিসিশন নেয় তারা বলতে পারবে। আমি তো কোনোদিন নির্বাচন লড়তে চাইনি। দুবার আমাকে জিজ্ঞেস করা হয়েছিল কোথায় লড়বে। প্রথম বলে লড়তে হবে, তবে কোথায় লড়বে তা আমি আর চয়েস বলেছিলাম, খড়গপুর, মেদিনীপুর জিতেছিলাম। শেষের বার বলা হল লড়তে হলে ওখানেই লড়তে হবে। আমি পার্টিকে না বলেছিলাম আমি লড়বো না ইলেকশন। আমি ইলেকশন লড়তে আসিনি, সংগঠন করতে এসেছি। আর আমার রাজনীতি করার ইচ্ছা নেই, আর আমি করব না। তো যে কোনো কারণেও যারা আমাকে পাঠিয়েছেন তারা বললেন না, এটাই তোমার কাজ, পরিস্থিতি যাই হোক টিকতে হবে, কাজ করতে হবে, করো। তো ইত্যাদি ইত্যাদি, যেটা আপনারা অনুভব করেছেন ওটাই ছিল, ওইভাবেই হয়েছে। তো কিছু করতেই হয়, এই জন্য অনেক কিছু মেনে নিতে হয়, করতে হয়, সেটা আমি করেছি একজন পার্টির কর্মী হিসাবে। মেদিনীপুরের আসনটা আপনার কাছে ছিল হাতের তালুর মতন চেনা। সেই আসন ছেড়ে আপনি বর্ধমান দুর্গাপুরে গেলেন। এটা কি আপনার মনে হয় না যে রাজনীতির প্রেক্ষাপট থেকে আপনাকে কিছুটা দূরে সরিয়ে দেওয়ার জন্যই এমন একটা চাল চালা হয়েছিল? সেই জন্য আমি লড়বো না বলেছিলাম। রাজনীতিতে এগুলো সবই হয়, তাহলে মেনে নিয়ে আপনাকে এগোতে হয়। কিন্তু আমি বলেছিলাম আমার তো কাজ তো হয়ে গেছে, আমি এসেছিলাম সংগঠন দাঁড় করাতে। পার্টি অ্যাসেম্বলি, তার আগে পার্লামেন্ট ইলেকশনে 41% ভোট পেয়েছে। এই ভোট পেলে যে কোনো জায়গায় ক্ষমতায় আসে পার্টি। হতে পারে এখানে পোলারাইজেশন হয়েছিল বলে আমরা ততটা সিট পাইনি। তো আমাদের কাজ হয়ে গেছে। আমি আর ওই রাজনীতির মার পেঁচে থাকতে চাই না, আমাকে ছেড়ে দিন, ছুটি করে দিন। আমার সঙ্গে চেয়েছিলেন সুব্রত চট্টোপাধ্যায়, উনি অর্গানাইজ সেক্রেটারি ছিলেন, তাকেও সেই কাজ থেকে অব্যাহতি দেওয়া হয় যে হয়ে গেছে রাজনীতি চলো। তাহলে আমারও তো একই ক্যারেক্টার ছিল, আমাকে নেতা বানিয়ে দিয়েছেন আপনারা, ঠিক আছে। আমার এই ধরনের রাজনীতির ইচ্ছা নেই। তো যাই হোক, যাদের ইচ্ছায় এসেছিলাম তাদের ইচ্ছাতে আমি ইলেকশন লড়েছি, ভালো করেই লড়েছি। আর জিত তো রাজনীতি হতেই থাকে, এটা নিয়ে এগোতে হয়। আর এই ধরনের ঘটনাও নতুন অনেকের জীবনে হয়েছে রাজনীতি, এটা রাজনীতি ভেবে মেনে নিয়েই করতে হয়। আচ্ছা, আপনার যদি মেদিনীপুরে যদি আপনি দাঁড়াতেন তাহলে আপনি কত ভোটে জিততেন বলে আপনার মনে হয়? যেখানে 26,000 ভোটে আপনার প্রার্থী হারলো, আপনাদের প্রার্থী হারলেন অগ্নিমিত্রা পাল, আপনার কি মনে হয় যে ওই আসনে আপনি দাঁড়ালে কি আমি জিততাম? এটা আমার কনফিডেন্স ছিল। যারা আমাদের ওখানকার ভোটার, আমার নয় অন্য পার্টির লোকেরাও জানতো যে দিলীপদা দাঁড়ালে জিতবে। তো সেই জন্য যাই হয়ে গেছে। পিসির গম ফুটলে তাকে পিসি বলবো কি পেশা বলবো, সে তো আর বলে লাভ নেই, সে হয়ে গেছে। একটা জিনিস খুব অবাক লাগে, আজকে রাজ্য বিজেপিতে আপনারা বিরোধী দল, বিরোধী পক্ষ, কিন্তু মানে এত গোষ্ঠীদ্বন্দ্ব আপনাদের মধ্যে, যেন মনে হচ্ছে যেন মানে যুদ্ধে নামার আগেই আপনাদের মধ্যে যেন একটা মানে এদিক ওদিক যেন চলছে, মানে একটা বারবার মারপিট হয়েছে, বম বন্দুক দেখেছেন কোথাও? দেখুন টিএমসিতে রোজ হচ্ছে, উড়িয়ে দিচ্ছে কাউন্সিলরকে, এমএলএকে উড়িয়ে দিচ্ছে, পারলে মমতা ব্যানার্জিকে উড়িয়ে দেবে। উনি সুরক্ষায় আছেন, পার্টির লোকই, বাইরের লোক দরকার নেই। আমাকে খুন করার চক্রান্ত তুমি বলেন কিনা মাঝে মধ্যে, বাড়িতে ধাক্কা মেরে ফেলে মাথা ফাটিয়ে দিল। আমার তো সেরকম ভয় নেই, সিকিউরিটি দিয়ে রেখেছে ফর্মালিটির জন্য, দরকার নেই। আমাদের প্রেসিডেন্ট হয়েছে, তারও সিকিউরিটিও নেই। তো পার্টিতে যদি গণতন্ত্র থাকে, মতান্তর থাকবে, কথাবার্তা হবে, আলোচনা হবে, তর্ক বিতর্ক হবে। এটা গোষ্ঠীবাজি না। গোষ্ঠীবাজি তো ওটাই, ক্ষমতার জন্য, পয়সার জন্য মারপিট, যেটা টিএমসির মধ্যে। কিন্তু স্যার কর্মীরা তো বিভ্রান্ত হচ্ছে না? না, পার্টি কি হয়েছে, গত 1 বছর ধরে পার্টির সাংগঠনিক নির্বাচনের জন্য আমাদের সিস্টেমটা একটু পিছিয়ে গেছে। সব জায়গায় এখন কমিটি হয়ে ওঠেনি, আর কমিটি না হলে দায়িত্ব নেই কারো। প্রোগ্রাম কে নেবে, দায়িত্ব কে নেবে, সামনে কে আসবে, সেটা যতক্ষণ না পরিষ্কার হয়ে যাচ্ছে। রাজনীতিতে যারা করেন তারা তো জল মেপে করেন, তারা ততটা এগোচ্ছে না, করছে না। কর্মীরাও দেখছে, দেখা যায় কমপ্লিট হোক, তারপরে কার নেতৃত্বে কাজ হবে দেখবো, তারপরে এগোবো।
এই জন্য একটা কনফিউশন আছে পার্টির মধ্যে। আমার মনে হয় খুব তাড়াতাড়ি সেটা পরিষ্কার হয়ে যাবে। দুটো জমানাকে দেখা হয়, একটা হচ্ছে শুভেন্দু অধিকারীর জমানা, আর একটা হচ্ছে দিলীপ ঘোষের জমানা। মানে বিজেপির লোকজনই বলে সবাই আপনার জমানাটাকেই এগিয়ে রাখে। এই যে জমানাটাকে এগিয়ে রাখা সত্ত্বেও আপনাকে সেইভাবে গুরুত্ব না দেওয়া, দেখুন এগিয়ে রাখা ইত্যাদি তো রেজাল্ট, রাজনীতি তো রেজাল্টের উপরে। আপনি কত বড় ভাষণ দেন, কতবার ভোটে দাঁড়িয়েছেন, তার কোনো গুরুত্ব নেই। আপনি পার্টির জন্য কি করেছেন, সমাজের জন্য কি করেছেন, লোক ওটা দেখে। বাকি আপনার কি যোগ্যতা আছে লোকের কিছু আসে না, আপনি ওর জন্য কি করলেন বা সমাজের জন্য কি করলেন। তো আমি যখন প্রেসিডেন্ট হলাম, অনুকূলতাও ছিল, আর হাজার হাজার যুবক যুবতী পার্টিতে আসেন, লড়াই করি আমরা। তো পার্টি এখানে দাঁড়ায়, তার আগে বিজেপি কেউ জানতো না ওয়েস্ট বেঙ্গলে। আমি 15 সালে প্রেসিডেন্ট হলাম, 16 সালে ইলেকশনে 3 জন এমএলএ প্রথমবার আমরা জিতি, আমিও ছিলাম তার মধ্যে। তো সেই জন্য বিজেপি দেখা যায়। তারপরে আন্দোলনের ফলে, লড়াইয়ের ফলে টিএমসির যে অত্যাচার, অন্যায়, দুর্নীতি, খুন খারাপি, তার বিরুদ্ধে আমরা লড়াই করেছি। সিপিএম কংগ্রেস তো ছিলই না, শেষ হয়ে গেল, জিরো হয়ে গেল তারা। তো সেই সময় লড়াইয়ের ফলে তো লোক দেখলো যে হ্যাঁ বিজেপি যে লড়াই দিচ্ছে এরাই পরিবর্তন করতে পারে এর থেকে, তো সাপোর্ট করো। এমনকি সিপিএম কংগ্রেসের কোর ভোট আমাদের দিকে চলে এলো, জেনারেল পাবলিক তো এলোই, নাহলে 40% ভোট পেলাম কী করে। তো ও রেজাল্টও হলো স্বাভাবিকভাবে। তো রেজাল্ট তো দেখবেই, এটা তো লেখা আছে, আপনি তার পাল্টাতে পারেন ইতিহাস। তো পার্টি দাঁড়িয়ে যাওয়ার পরে লোকের আশা আকাঙ্ক্ষাও বেড়ে যায়। তো হতে পারে সেই ইলেকশনের পর থেকে আমরা যে ধরনের এগোচ্ছিলাম সেই গতিটা কমে গেছে, রেজাল্ট আসছে না। তো তুলনার বিচারে লোক সেটাই দেখছে, হতে পারে পার্টি আছে, পরিস্থিতি অনুযায়ী কম বেশি হয়। আর মানে বিধানসভা অবধি আমরা এগিয়েছিলাম 21-এর, 24-এর লোকসভাতে 18 থেকে আমরা 12-তে এলাম, প্র্যাকটিক্যালি 10-এ ছিলাম, দুটো নতুন সিট জিতেছি, 8টা সিট হেরে গেছিলাম। এই রেজাল্ট দেখে লোকে ভেবেছে বিজেপি পিছিয়ে গেছে ইত্যাদি। তো হতে পারে পরিস্থিতির কারণে সারা দেশেও বিজেপি পিছিয়ে ছিল। আর এখানে সেরকম একটুখানি গতিবিধি, লড়াই, আন্দোলন লোক ঠিক দেখতে পাচ্ছে না, যেরকম আগে রোজ কোথাও না কোথাও কিছু সবাই লাফাতো টাফাতো। তো আমার মনে হয় নতুন করে পার্টির মধ্যে নতুন লোকেরা এসছে অনেকে, তারা একটু বিজেপি হওয়ার চেষ্টা করছে, বিজেপির সিস্টেমের মধ্যে যুক্ত হওয়ার চেষ্টা করছে। অনেক লোক এসে গেলে তাদের অ্যাকোমোডেট করতে একটু অসুবিধা হয়, সেই প্রক্রিয়ার ভিতর দিয়ে আমরা এগোচ্ছি। কিন্তু পুরনো যারা তারাও আছে পার্টির মধ্যে, নতুনরাও এসছে। আমার মনে হয় এবারে যে 21-এর নির্বাচন, আমরা তো খুব ছোটাছুটি করে পরিশ্রম করে স্বপ্ন দেখেছিলাম লোককে যে এবার পরিবর্তন হয়ে যাবে। কিছু লোক বিশ্বাস করেছিল, কিছু করেনি। তো আমরা একটা ভালো জায়গায় এসেছিলাম, ভালো ভোট পেয়েছিলাম, জিতেছিলাম, কিন্তু ওটা নির্ণায়ক হয়নি। তখন লোকে হচ্ছে কী জানি বিজেপি কি জিততে পারবে, কোথায় বিজেপি এরকম ভাবতো। এখন লোকে দেখছে টিএমসির অত্যাচারের আর এই দুর্নীতি, আরজি করের মতো ঘটনার ফলে লোক ভাবছে যে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ খুবই অন্ধকার, জীবনের কোনো সুরক্ষা নেই, মানুষের, মহিলাদের সুরক্ষা নেই, এখানে পরিবর্তন দরকার আছে। তো পরিবর্তন কে করবে? তো বিজেপি আছে, বিরোধী দল। তো সেই জন্য মানুষের মনের মধ্যে পরিবর্তন একটা ইচ্ছা জেগেছে, সেটাকে কাজে লাগাতে হবে, এটা বিজেপির কাজ। বর্তমান পরিস্থিতি যারা নেতৃত্বে আছেন, সর্বভারতীয় নেতৃত্ব আছেন, তারা প্ল্যানিং করছেন বা আগামী দিনে ভোটের যে আবহাওয়া তৈরি হচ্ছে, এগিয়ে আসছে, তো তখন স্ট্র্যাটেজি তৈরি হবে, প্রচার হবে, আর সারি কমিটি ফমিটি সব তৈরি হচ্ছে আমাদের পার্টিতে। তখন দেখা যাবে পুজোর পর থেকে মোটামুটি একটা আবহাওয়া তৈরি হয়ে যাবে ইলেকশনে, তখন সবাই মিলে লাগবে, আর লাগাতে হবে সবাইকে, নাহলে লোকের ইচ্ছা পূর্ণ হবে না। 26-এ কি ভাবছেন, কত বিজেপি কি ক্ষমতায় আসবে? বিজেপিকে ক্ষমতায় আসতে হবে বাংলার স্বার্থে, নাহলে কেউ সুরক্ষিত নেই পশ্চিমবাংলায়। আজ তো বিরোধীদের ঠিক আছে মারপিট করা হলো, আমাদের লোকেরা একটু ভয়ে ভয়ে আছে এখনও। আর যারা মারপিট করছে তারা যদি নিজেরা মারপিট করছে, আজকে এখনকার পুলিশ কোথায় আছে বোঝা যাচ্ছে না। ইউনিভার্সিটি, কলেজ, ম্যানেজমেন্ট কলেজ, এমনকি স্কুলের মেয়েদেরকেও তুলে নিয়ে যাওয়া হচ্ছে, রেপ করা হচ্ছে, মেরে দেওয়া হচ্ছে। আপনি তাহলে কোথায় সুরক্ষা আছে? বাড়িতে তো নাই, এসে গুলি করে বাড়িতে মেরে দিয়ে চলে যাচ্ছে। আমি যেটা বললাম যে সংগঠনের একটা উত্থান পতন চলছে, হবে পূজার পর থেকে লাগবে। টাইম কি, আন্দোলন পার্টি থাকলে আপনি যেদিন ইচ্ছা আন্দোলন খাড়া করে দিতে পারেন। আজ আরজিকর নিয়ে এত বড় আন্দোলন হলো, কই কিছু তো হলো না, রেজাল্ট, ইনকোয়ারিও হলো না ঠিক মতো, যেটা হওয়া উচিত ছিল। মানুষ তো এটা বিশ্বাস করে, আবার শুরু হচ্ছে আন্দোলন ইত্যাদি। আর কোর্টের বিচারে লোকে খুশি নয়, আন্দোলন করলেই রেজাল্ট হবে এরকম নয়। আমার তো মনে হয় ইতিহাসে স্বাধীনতার পরে এত বড় আন্দোলন হয়নি। লক্ষ লক্ষ লোক, মহিলারা রাত্রেবেলা বেরিয়েছেন, হ্যাঁ শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছেন। গণতান্ত্রিক দেশে ভাঙি আঙুল লাগানো হয়নি, হয়তো মমতা ব্যানার্জি হয়তো তাই করতেন, লোকে হচ্ছে ওটাই নাকি আন্দোলন, যত ক্ষতি করতে পারবে সে তত বড় নেতা, নেত্রী, বিপ্লবী। আমরা তো কম্পকেটে বিশ্বাস করি না। লাস্ট যে নবান্ন ঘেরাও হলো তাতে তো আপনি জাননি? তো আমি যাইনি, ওটা পার্টিও করেনি,
কেউ ডেকেছে, কেউ কেউ গেছে। বিজেপির পক্ষ বিজেপির প্রোগ্রামে ছিল না, বিজেপির প্রেসিডেন্টও যায়নি তখন, যে ছিলেন আমাদের প্রেসিডেন্ট শুভেন্দুদা ছিলেন, তো বিরোধী নেতা হিসাবে মানুষের আহ্বানে তিনি গেছেন। তো তারপর থেকে তো যেন আরো ডাউন হয়ে গেল। পার্টির প্রোগ্রাম তো নয় ওটা, আর পার্টির প্রোগ্রাম হলে পার্টি বসে আলোচনা করে সিদ্ধান্ত নেবে কখন করা উচিত, কারা করছে তার ডাকে যাব কিনা, হার জিতের দায় পার্টিকে নিতে হবে। তো পার্টি যায়। অনেক সামাজিক আন্দোলন, যখন আরজি করের আন্দোলন, তখন আমাদের পার্টির লোকেরা গেছে, আমরা আলাদা করে ধর্নাও দিয়েছি, এখানে মোমবাতি জ্বালিয়েছে হাজার হাজার পার্টি কর্মীরা, মহিলারাও গেছেন। তো এখন সামাজিক আন্দোলন হিসাবে ওটা লড়েছে, পার্টিও তখন আন্দোলন করেছিল, কিন্তু এর পরিণাম, এর যে প্রতিক্রিয়া সমাজে, সেটা তো লোকের মনে স্থায়ী হয়েছে, সুযোগ গেলে সেটা কাজে লাগে। দিলীপদা, একটা জিনিস জানতে চাইছি যে আপনারাই আরজি করের জন্য সিবিআই চেয়েছিলেন, আপনারাই শিক্ষার এত দুর্নীতির জন্য সিবিআই চেয়েছিলেন, সবই সিবিআই চেয়েছেন আপনারা, এবং সিবিআইও হয়েছে। অথচ সাধারণ মানুষের মনে এখনো পর্যন্ত সিবিআই কোনো একটা ছাপ ফেলতে পারলো না, যে ছাপটা মানুষের মনে একটা কোনো দাগ, মানে একটা কোনো কিছু, মানে এই আপনাদের চিন্তা ভাবনাটার সঙ্গে তারা রিফ্লেকশন করতে পারে। কিন্তু কেন তাহলে সিবিআই কি ব্যর্থ হয়ে যাচ্ছে? আজ পর্যন্ত ভারতবর্ষে যত এজেন্সি আছে, রাজ্য সরকারের হাতে সিআইডি, আদি স্পেশাল ব্রাঞ্চ ইত্যাদি, তারা কথায় কথায় সিআইডি হাতে দিয়ে দেয়। আর সিআইডি কী করে আমরা জানি। তো সেই জন্য এর বেশি ধারালো অস্ত্র আর নাই। সিবিআই অনেক বড় বড় কেস সলভ করেছে, সেজন্য লোকে বলে সিবিআই তাকে নিরপেক্ষ, লোকে মনে করে যে কেন্দ্র সরকারের টিম। সিবিআই তো যারা আছে এই পুলিশ থেকেই তারা গেছে, তারা অন্য দেশ থেকে আসেনি বা ইউএনও থেকে আসেনি, এখানকার অফিসারদের নিয়ে সিবিআইতে নিয়ে যাওয়া হয়। তাদের যোগ্যতা, ক্ষমতা, নিরপেক্ষতা ওইরকমই আছে। দ্বিতীয় কথা, সিবিআইয়ের উপরে এত চাপ, যেহেতু রাজ্য সরকারের নেগলিজেন্সি, কোনো কেস সমাধানের লোক সব জায়গায়। আজকে এখানে গণ্ডগোল হচ্ছে, টিএমসির লোক মারা যায়, তারাও বলছে সিবিআই চাই, খালি বিজেপি চাইছে এরকম নয়, সাধারণ লোক চাইছে, কারণ ভরসা আছে। কিন্তু সিবিআইয়ের উপরে যেমন চাপ, বহু কাজের চাপ, সেরকম আইনও এতটা আছে যে সিবিআই সব কিছু করতে পারে না। সেজন্য আরজি করের মামলা আমরা ভেবেছিলাম আরও বেশি ভালো করে তদন্ত করবে সিবিআই, কিন্তু পুলিশের রিপোর্টের উপরে ভর করেই তারা তদন্ত করেছে, আর সেটা তার বেশি এগোয়নি। তার মানে সিবিআইয়ের কাছে যা অস্ত্র আছে সেটা যথেষ্ট নয়, বা আইন তার চেয়ে কড়া আইন আছে ইডির হাতে, যারা অ্যারেস্ট করতে পারে, যারা কেস দিতে পারে। তো সে ইডি নেমেছে এখন, আর্থিক কেলেঙ্কারি নিয়ে বহু জায়গায় রোড করছে, এবং তাতে কিছু ফল পাওয়া যাচ্ছে। তো আমাদের যেটা ধারণা ছিল যে লাভ হবে, সেটা হয়নি। কিন্তু এর চেয়ে ভালো অস্ত্র আপনার হাতে নাই। সবচেয়ে দামি, সবচেয়ে ধারালো অস্ত্র হচ্ছে সিবিআই। তদুর্ময় তো মানুষ গেছে, যেমন সুপ্রিম কোর্টের বাইরে কোথায় যাবেন আপনি? হ্যাঁ, কিন্তু যেটা হয়েছে সেটা নিয়ে লোক খুশি নয়। অমিত শাহ রাজ্যে এলেন, অভয়ার বাবা মা চাইলেন দেখা করতে, একদম কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে, অথচ তিনি একটা সময়ই দিতে পারলেন না। এটা কি মানুষের মনে কোনো ছাপ ফেলে না? এখানে মন্ত্রীর নেতা অনেকে আছেন, আমরা যাই দেখা করতে, সবার সঙ্গে দেখা করে কি? আপনারা কতজনের সঙ্গে দেখা করি? এমএলএরাই দেখা করে না। প্রশ্ন তা নয়, নিশ্চয়ই এটা গুরুত্বপূর্ণ ছিল, দেখা করা উচিত ছিল, কিন্তু তারা তো অনেক কিছুর উপর নির্ভর করেছিলেন। পরে এসছেন কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, সিবিআই কেস কাচারি হয়ে গেছে, দেখা করা উচিত কি না সেটা আলাদা জিনিস। তিনি যে কাজ নিয়ে এসেছিলেন তার ভিতরে সময় কতটা ছিল, দিতে পারেননি কি না, এসব আমার জানা নেই। তো সেই জন্য হয়তো সম্ভব হয়নি, বা উনি প্রয়োজন মনে করেন দেখা করা, সেই জন্য দেখা হয়নি। কিন্তু আমাদের পার্টির তরফ থেকে সম্পূর্ণরূপে তাদের সঙ্গে আমরা আছি। আমাদের বিরোধী নেতা ওদের ডাকা বন্ধকে সাপোর্ট করেছে, আমাদের বিরোধী নেতা, এবং নেমেছিলেন ভোট এতে, অন্য কেউ আসেনি। তো সেজন্য গুরুত্ব তো আছেই, কিন্তু হোম মিনিস্টার দেখা করেননি মানে, বা যত যেখানে যা ঘটনা হচ্ছে শুনি দেখা করছেন, এরকম সম্ভব নয় সব জায়গায়, তাই হয়তো করেননি। এই বিরোধী নেতাই যখন বললেন, তখন একটা প্রশ্ন আসে যে রাজ্য বিধানসভার বিরোধী নেতা হচ্ছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী যে ধরনের বক্তব্য রাখেন, বা তার ওয়ে অফ টকিং, এটাকে কি সত্যিই সমর্থন করা যায়? না, মুখ্যমন্ত্রী যা বক্তব্য রাখেন সমর্থন করেন সবকে আপনি? না, তা হয়তো। তো এটা হচ্ছে বাংলার রাজনীতি, এবং ব্যক্তি হিসাবে কিছু হেরফের হয়, মজার ব্যাপার। দেখুন, আমি যখন বিজেপির নেতা ছিলাম, আমার বক্তব্য আপনারা তো অনেক দিনের রিপোর্টার জানেন, অনেক কভার করেছেন। পাবলিক বলতে ঠিক বলেছে দিলীপদা, আপনারা বলতে আরে এটা কোনো কথা হলো, মহিলা সম্বন্ধে এরকম বলেছে দিলীপ ঘোষ, এগুলো ঠিক নয়। আজকে যারা প্যানেলে বসে আছেন তারা বলতেন। আর যখন আমি সেই মুখ্যমন্ত্রীর সরকারের আহ্বানে দীঘা গেছিলাম, ওনার কাছে কেন বসেছি, তাদের বাপ মরে গেল দেখে, অনেকের তার মা মরে গেল। হ্যাঁ, দিলীপ ঘোষ
মমতা ব্যানার্জির কাছে। মমতা ব্যানার্জির কাছে মানে তিনি মুখ্যমন্ত্রী, তিনি যদি কাউকে ডাকেন, আমার হিম্মতে যে লোকের তার আহ্বানকে স্বীকার করার, তোমাদের গায়ে দোষ আছে, রং আছে, তোমাদের এই করে খেতে হয় না। দিলীপ ঘোষ কিছু যায় আসে না, আমি পরিষ্কার, আমি গেছি শুয়েছি বসেছি, উনি আমাকে স্বাগত করেছেন, প্রধানমন্ত্রীকেও স্বাগত করতে যান না উনি, আমি জানি না কেন উনি এত গুরুত্ব দিচ্ছেন আমাকে। না এতটুকু সৌজন্যতা তো রাখা দরকার। তখন যায় দিলীপ ঘোষ চলে গেল, মমতা ব্যানার্জির কাছে বসে আছে। যখন তার সমালোচনা করলাম, একজন মহিলা সম্বন্ধে এরকম বলছে, এই আহমকরা বলতো। আর যখন তার সঙ্গে সম্মানের সঙ্গে কথা বললাম গিয়ে, দিলীপ ঘোষ কেন গেছে ওখানে, সে টিএমসি হয়ে গেল নাকি কথা বলতে। বিচিত্র রাজনীতি। এবং ওই বুদ্ধিজীবীদের আমি দেখছি, তারাও 2-3 বছর 4 বছর আগে বলতো, এই পেটুয়া বুদ্ধিজীবী, উচ্ছিষ্টভোগী বুদ্ধিজীবী যারা বা সাংবাদিক, তাদের কথায় দিলীপ ঘোষ গুরুত্ব দেয় না। আমি এসেছিলাম, কেউ জানতো না আমাকে, আমি রাজনীতি শুরু করেছিলাম, তখন সবাই জেনে গেছে আপনি যেটা বললেন। আমার স্টাইলে আমি রাজনীতি করি, আর যেটা ঠিক মনে করি সেটা করি। কোনো বাপের বেটা আমাকে নড়াতে পারবে না। কোনো বেটাকে খুশি করার জন্য কোনোদিন আমি কিছু বলিনি, করিনি, করবো না। কিন্তু জগন্নাথ মন্দিরে যাওয়া নিয়ে আপনার দলের নেতারাই তো বেশি আপনাকে বললাম তো, অনেকের বাপ মরে গেছে সেদিন। কেন? আর কারা করেছে? যারা তার আঁচলের তলায় বড় হয়েছে, তার কোলে বড় হয়েছে, তার খেয়ে বড় হয়েছে। আরে ভাই, এত বড় হাম্মক, এত বড় মানে বিশ্বাসঘাতকতা। মমতা ব্যানার্জি আমার নেত্রী নয়, কিন্তু আমার মুখ্যমন্ত্রী। হ্যাঁ, রাজ্যের মুখ্যমন্ত্রী মানে সবার। তিনি প্রোগ্রাম করেছেন। আচ্ছা, মোদিজি তো করলেন রাম মন্দির, টিএমসি বহু লোক গেছে ওখানে। কুম্ভ মেলায় যোগীজি করলেন, টিএমসি লোকেরা খুব ডুব মেরেছে, এমএলএ, কাউন্সিলর, এবং গিয়ে দেখেছে, বলে তোরা এসছিস, দেখছে ডুব মারছে। আমাদের পার্টির লোক বলছে, তুই বলে আরে কুম্ভ মেলা রোজ হবে নাকি, চলে এসছি। তখন কোনো কষ্ট হলো না। তো এগুলো হচ্ছে ব্যবসায়িক ব্যাপার, রাজনীতিক নয়। সেখানে লাভ ক্ষতি দেখে এইসব কথাবার্তা বলা হয়, এর মধ্যে নৈতিকতা রাজনীতি কিচ্ছু নেই। আচ্ছা দিলীপদা, বাজেভাবে আপনাকে এ করা হয়েছিল, যে মানে হ্যাকেল করা হয়েছিল আর কি, বা অনেক সুযোগ চাই একটা কিছু। দিলীপ ঘোষেরা কী করতে পারে বলুন? কোথায় ধরবে আমাকে, কী সমালোচনা করবে আমার? আপনি তো দেখে যান 10 বছর আমি রাজনীতি করেছি আপনাদের সামনে, আমার কে কি উল্টে দেবে? সেই জন্য তো আমি এরকম বলি, বলার দম আছে। বাকিদের তো গুলে গেছে সব না। দিলীপদা, আপনি প্রচণ্ড সাহসী, প্রচণ্ড ডাকাবুকো, এবং মাঝে মাঝে একটু আলটপকা মন্তব্যও করে ফেলেন। এটা কি আপনার একটা স্টাইল, মানে রাজনীতির স্টাইল? আমি চিরদিনই সাহসী। যে টাকা পয়সা কামিয়েছে, মরে গেলে কে খাবে সেই চিন্তায় লোকে সাহস দেখায় না। আমার কে খাবে না, আমি তো রিসেন্ট বিয়ে করলাম, সে চিন্তাও ছিল না। আমি মায়ের কাছেও জীবনে থাকেন, যে মার কী হবে ভাবি না, আর বাইরে আছেন। এখন মা আমার কাছে এসে থাকেন, তো সেখানে আমি আমার মানুষের তো কিছু মোহ মায়া থাকে না, তার জন্য টান থাকে, ভয় থাকে। আমার এইসব ছিল না। আর ছোটোবেলা থেকে আমি একটু এরকমই, বনের জঙ্গলে, গাছে, পাহাড়ে, নদীতে সব ডুব দিতাম, সাঁতার কাটতাম, চলে যেতাম, এইসব আমি পরোয়া করিনি কোনোদিন আমি। আর সেই জন্য বাড়িঘর ছেড়ে বেরিয়ে গেছি। 40-45 বছর আমাকে সংগঠনের বিভিন্ন জায়গায়, কঠিন জায়গায় পাঠিয়েছে। আন্দামান নিকোবরে সুনামি দেখেছি, আমি সেবা করেছি। এটা আমার কাছে ফ্যাক্টর নয়। তো আমি সেভাবে রাজনীতি করেছি। লোকে হিসাব করে রাজনীতি, সব জিনিস পার্টি ছাড়বে কিনা, পার্টি জয়েন করবে কিনা, এগুলো হিসাব করেই করে, কিন্তু সব হিসাব সবসময় চলে না। একটা জিনিস মানে অবাক ব্যাপার লাগে, এই মোহন ভাগবত আপনি আরএসএসের প্রধান কর্মী মোহন ভাগবত, তিনি নিজে বলছেন যে 75 বছর হয়ে গেলে মার্গদর্শনে চলে যাওয়া উচিত। অথচ তাঁর 75 বছর হলো, নরেন্দ্র মোদীরও 75 বছর হলো। তাহলে তাঁরাই বা সেই পোস্টে থাকবেন কেন? কেনই বা মার্গদর্শনে তাঁদের, যদি আজকে লালকৃষ্ণ আদবানি, মুরলী মনোহর যোশী, এনাদেরকে যদি পাঠানো হতে পারে, তাহলে ইনারা কেন নয়? সে ভবিষ্যৎ বলবে কে কোথায় যাবে, তার সময় পার হয়নি। কিন্তু আমাদের সংগঠনে বা আমাদের দেশের নিয়ম আছে এটা। আমাদের যে চতুর আশ্রম ছিল না, ব্রহ্মচর্য, বানপ্রস্থ, সন্ন্যাস, এটা কোনো সাংবিধানিক নিয়ম নয়। সমাজে সুন্দর ব্যবস্থার জন্য এটা করা হয়েছিল। আপনি 75-80 বছর বয়স হয়ে গেছে, আর জমি বাড়ি হাতের মধ্যে রেখেছেন, তো সবাই বলছে বুড়ো মরবে কবে, আর এই না মরলে তো আমরা ভোগও করতে পারবো না বলে। যেমন ব্রিটেনেতে রাজকুমার থেকে 70 বছর হয়ে গেল, রাজকুমার রাজা হতে পারলো না, বুড়ি মরলো, তারপরে হলো। লোক যে বুড়ি মরে না কেন, বুড়ি 80 বছরের মধ্যে মরে না। তো সেই জন্য সমাজে বিকৃতি না আসুক, অশ্রদ্ধা না হয়, সে না আমরা ঠিক করেছিলাম। বয়সের সঙ্গে কাজ, ধীরে ধীরে নিজেকে নির্লিপ্ত করো, দরকার হলে সব ছেড়ে সন্ন্যাস নিয়ে চলে যাও জঙ্গলে, তাহলে যারা আছে তারা সামলা। সেই জন্য এটা একটা সামাজিক ব্যবস্থা, এর কোনো লেখাপড়া নেই। আমার এই বিজেপির, আরএসএসেরই সরকার জেনারেল সেক্রেটারি ছিলেন, পরে আমার মতো বিজেপিতে এসেছিলেন, বিজেপিতেও জেনারেল সেক্রেটারি ছিলেন, মন্ত্রী হওয়ার কথা হয়েছিল, নানাজি দেশমুখ জিএস ছিলেন, তিনি রাজ্যসভার সদস্য ছিলেন। তাকে
60 বছর হওয়ার পরে তিনি বললেন 60 বছর পরে আর রাজনীতিতে থাকা উচিত নয়, নিজে বললেন, এবং ছেড়ে চলে গেলেন। গ্রাম বিকাশের বিশাল বড় কাজ চিত্রকূটে তিনি করেছেন। শত শত গ্রামের মধ্যে ভারতীয় পদ্ধতিতে কীভাবে গ্রামের জীবন পরিবর্তন করা যায়, টেকনোলজি থেকে আরম্ভ করে সব করেছেন। সেখানে এপিজে আব্দুল কালাম রাষ্ট্রপতি গিয়েছিলেন, দেখেছেন কাজ, খাওয়া দাওয়া করেছেন। সেই কাজ উনি সারা জীবন করলেন, বেঁচেছিলেন অনেক বছর, 75, 80 বছর, 85 বছর, কিন্তু ওই সামাজিক রাজনীতিতে ছিলেন না। তার মনে হয়েছে যে রাজনীতিটা আর বেশি নেওয়ার দরকার নেই, অন্য কাজে যাওয়া উচিত। এই আমাদের মুরারজি ভাই দেশাই প্রধানমন্ত্রী ছিলেন, তারপরে উনি চলে গেলেন, দিয়ে সোমনাথ মন্দিরের যে ট্রাস্টি তার হয়ে কাজ অনেক বছর করেছেন, লম্বা আয়ু ছিল ওনার। দেখলে ব্যক্তিগত ইচ্ছা প্রয়োজন। তারপরে কি অনেক সময় আপনার ছেড়ে সাবালক হলোই না, সম্পত্তি কে দেখবে, আপনি কাকে ছেড়ে যাবেন বলে দেখা যাক যতদিন ঠাকুর রেখেছে থাকি, ছাড়তে পারে না মোহমায়া। তো সেই জন্য আমাদের আরএসএসের যিনি সরসংঘ চালক তিনি বলেছেন যে, এটা বলেছেন তাই নয়, তার আগে যারা ছিলেন তারা নিজেরাই পরবর্তী, সেখানে কোনো নিয়ম নেই পদত্যাগ করতে হবে বা নির্বাচন হবে, সরসংঘ চালক যতদিন ইচ্ছা থাকতে পারেন। তারপরে তাঁরাই পরের উত্তরসূরি ঠিক করে তার হাতে দায়িত্ব দিয়ে সরে গেছেন। জীবিত থাকাকালীন, সুস্থ থাকাকালীন এই পরম্পরা ছিল, এখনও সেটা মানা হয়। তো যাই হোক, তিনি বাকিদের জন্য বলেছেন, নিজের জন্য বলেছেন। রাজনীতি তো শুরু হয় 60-এর পরে। নানাজির কথা শুনতে গেলে 60 বছরের পরে রাজনীতি শুরু হয়, মানে ক্ষমতায় আসার সুযোগ হয়। আমার 60 বছর পার হয়ে গেছে, যদি আমাকে বলে তোমাকে ইলেকশন লড়তে হবে বা ক্ষমতায় তোমাকে মন্ত্রী হতে হবে, তাহলে তো সেই হিসাবে হয় না। মানুষ সুস্থ সবল থাকলে হয়। সরকার একটা নিয়ম করেছে নতুন প্রজন্মকে চাকরি দেওয়ার জন্য, তাই 60-62 রেখেছে। নাহলে তো একজন ভদ্রলোকের সঙ্গে দেখা হয়েছিল আমার সঙ্গে, তিনি আমি বয়স কত, পেনশন কত বলতে পারছেন, একজনকে দেখিয়ে বলি, এই যত বছর চাকরি করছে তার চেয়ে বেশি বছর আমি পেনশন খাচ্ছি, 85 বছর হয়ে গেছে, 25 বছর ধরে পেনশন নিচ্ছে। তা সুস্থ আছে, ঠিক আছে, অনেকে কাজ করতে হবে, অন্য কাজ করো না, তোমাকে চাকরি কেন করতে হবে, তোমাকে রাজনীতি কেন করতে হবে, সামাজিক কাজ আছে, ধার্মিক কাজ আছে, সমাজসেবা আছে, শিক্ষাক্ষেত্রে কাজ করো। তো সেই জন্য অনেকে এই সাজেশন দেন, তাহলে সমাজে নতুন নেতৃত্ব উঠে আসে, ব্যবস্থা ঠিক থাকে। বাকিটা মানার ব্যাপার নিজেদের, এর জন্য কোনো আইন নেই। আপনার কথার সূত্র ধরেই বলি যে, আপনি কিছুক্ষণ আগে বললেন যে আমাদের দলের সাবালক যদি ছেলে হয় তাহলে তার হাতের লোকে তার সংসারের দায়িত্ব দিয়ে যায়। তাহলে কি বিজেপিতে বা আরএসএসে কেউ সাবালক কেউ এখনো পর্যন্ত আসেননি? এইসব নাহলে মোদি করতে গেল, সাবালক তো আছেই, এরকম ডজন ডজন লোক আছে। সরসংঘ চালক তিনি সমাজের নেতা, তিনি পলিটিক্যাল লিডার নয়। সমাজে যেটা ভালো হবে মনে হয়, বহু লোকের সঙ্গে কথাবার্তা বলে যেটা অনুভব করেন তারা সেটা বলেন। উনি বলছেন না 3 জন সন্তান চাই, উনি বলেছেন যে একজন নয়, একজন করলে আজকে কী হবে, ইউরোপে জনসংখ্যা কমে যাচ্ছে, মাইনাসে চলে যাচ্ছে, কাজ করার লোক নেই, যুবা নেই, চায়নাতে সেই প্রবলেম হবে। আমাদের জনসংখ্যাটা বলেছে বিস্ফোরণ হয়েছে, কিন্তু সেই জনসংখ্যাটাই আজকে আমাদের হাতিয়ার। আমেরিকাতে প্রতি বছর 3 লক্ষ স্টুডেন্ট পড়তে যায়, ভারতীয়, অস্ট্রেলিয়া যায়, বিভিন্ন দেশে যায়, লক্ষ লক্ষ ডাক্তারি পড়ছেন এদিকে, পোল্যান্ড, ইউক্রেন থেকে আরম্ভ করে সব জায়গায়, এবং তারা ওই দেশে চালাচ্ছে। আজকে বিল গেটস কি বলছেন যে ইন্ডিয়ানরা এসছে বলে, এখানে ইঞ্জিনিয়াররা আইআইটি থেকে এসেছে বলে আজকে তার কোম্পানির ডিজাইনও করেছে একজন ইন্ডিয়ান, বা যতগুলো কোম্পানি বা সিএ ওরাই চালাচ্ছে। যদি আশা বন্ধ করে দেয়, এই কোম্পানিও তৈরি হবে না, চালাবার লোকও পাবো না। খালি সংখ্যা নেই, আমাদের মেরিটও আছে। তো সেই জন্য আজ আমেরিকা বা ওইসব বহিরাগত দিন আন্দোলন কেন হচ্ছে, বহিরাগতরা গিয়ে ওই দেশকে তৈরি করেছে, লেবার পাবেন না আপনি, কাজ করার লোক পাবেন না। আরব কান্ট্রি তো যায় আমাদের ছেলেরা, ভালো চাকরি পায়, ভালো পয়সা পায়, সেখানকার লোকেরা কেউ কাজ করে না, বিদেশি গাড়ি করে ঘোরে, কাজ আমরা করি গিয়ে। তো সেই জন্য এটাও তো ব্যালেন্স করতে হবে। কিন্তু আমাদের জনসংখ্যা কমে গেলে, ইউথ না এলে দেশের জন্য কাজ খাটবে কে, মেধা কোথা থেকে আসবে, এগোবে থেকে, এটাও রাখতে হবে। জনসংখ্যাটাকে আমরা একদিন চাপ মনে করে আসছি, জনসংখ্যাটা এটা মানুষের যে হাত পাও আছে এটা ভুলে যায়, খালি পেটটা ভাবি আমরা। আজ নরেন্দ্র মোদী এটা দেখিয়েছেন তো, স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে বা অন্যান্য যে প্রজেক্টের মাধ্যমে নতুনদেরকে ট্রেনিং দাও, তাদের ক্ষমতা, তাদের শিক্ষার ব্যবস্থা করো, তাকে টাকা দাও, ব্যবসা করুক, আর করছে ওরা। চিন্তাভাবনা যদি ঠিক থাকে আপনার যে হিম্মত থাকে, আপনি প্ল্যানিং করেন, নেগেটিভটাই পজিটিভ হতে পারে, সেটা নরেন্দ্র মোদী দেখিয়েছেন। সেই জন্য অনেক কথা আজ হয়তো তার অনুকূলতা নেই বা আজকে বোঝা যাচ্ছে না, কালকে বোঝা যাবে। বিশ্বের সব দেশ ডাকবে, আমেরিকাতেও শুরু হয়ে গেছে। যখন এই ভিসা নিয়ে ট্রাম্প বলেছেন, ওখানকার বিরোধীরা, অন্য লোকেরা বলছে এটা খুব ভুল করছে, কাজের লোকই পাওয়া যাবে না, স্কিল লোক পাওয়া যাবে না। ভারতীয়রা যেমন ইমানদার, সৎ, সেরকম পরিশ্রমী এত ভারতীয় আছে আমেরিকাতে, দেখুন ভারতের নিয়ে কোনো প্রবলেম নেই। এবং বিদেশে যত মানুষের মধ্যে ভারতীয়রাই সবচেয়ে বুদ্ধিমান,
সবচেয়ে বেশি প্রতিষ্ঠিত ধনী। তো তাহলে এদের নিয়ে কোনো প্রবলেম নেই, কিন্তু আমেরিকাতে যে ভারতীয়রা কোনো সমস্যা করেছে, আইন শৃঙ্খলা মানেনি, চুরি ডাকাতি করছে, কেউ বলে না। তাই বলে অনেকবার এই প্রশ্ন উঠেছে, কিন্তু আবার ভারতীয়দের গ্রহণ করা হয়েছে, হবেও। তাহলে ট্রাম্পের সঙ্গে যেখানে বলা হচ্ছে যে মোদির এত বন্ধুত্ব, সেই তো ট্রাম্প আসার পরেই তো যাবতীয় ভারতের ওপর দিয়ে কোপ চলছে। ধরুন 50% শুল্ক হলো, আবার আজকে H1B ভিসার জন্য $1,00,000 দিতে হবে। মানে এই সমস্ত কিছু তো ভারতীয়দের উদ্দেশ্য। আমেরিকা তার জন্য করছে, আমেরিকা তো ভারতের জন্য করবে না। ওরা বলছে বি আমেরিকান বাই আমেরিকান, ওটা দুজন। আমরা যদি মনে করি আমরা বলবো বি আমেরিকান বাই আমেরিকান, তাহলে তো ঠিক না। আমরা বলবো বি ইন্ডিয়ান বাই ইন্ডিয়ান। আমাদের নেতারা আগে বলেছেন, মুরলী মনোহর যোশীও বলেছিলেন, স্বদেশী আন্দোলন করেছিলাম আমরা। তো তাদের স্বার্থে বলবে আমেরিকা হচ্ছে বেনিয়াদের দেশ, এটা ভুললে চলবে না। নরেন্দ্র মোদীও বেনিয়ালো, ছুরি কাটারি চলছে এখন। এক ধাক্কাতেই পরের দিন দাদা করতে হচ্ছে ট্রাম্পকে। এর আগে কেউ বলেনি, আমাদের সঙ্গে যে যা ইচ্ছা করতো, কোনো প্রতিবাদ ছিল না। প্রতিবাদ করার দম চাই, আপনি পারেন তাকে ঝোঁকাতে, সে শক্তি আমাদের আছে। সেই সময় যখন এই বিস্ফোরণ হয়েছিল পোখরানে, আমাদের উপরে লাগানো হয়েছিল স্যাংশন, এই করবো না তাই করবো না, ভারতীয়দের চাকরি দেবো না, সায়েন্টিস্টদের তাড়িয়ে দিতে হবে। কমিউনিস্টরা বলেছে সব সায়েন্টিস্টরা চলে এলে কী হবে, এত চাকরি করছে কোথায় দেবে। মুরলী মনোহর যোশী মিনিস্টার ছিলেন, সায়েন্স মিনিস্টার, এডুকেশন মিনিস্টার, উনি চলে আসো, আর 10 লাখ টাকা বেতন দিতে পারবো না। ভারতের সেই সায়েন্টিস্টরা যে পয়সায় চাকরি করছে ওই পয়সায় চাকরি করুন, সম্মানের সঙ্গে থাকুন, সব অধিকার দেবো, এটা বলার অধিকার আছে। সেই তখন থেকে কাজ চলছে বলে আজকে আমাদের চমকাতে পারছে না কেউ। একজনকে বিরোধিতা করলে একজন আমাদের সঙ্গে থাকছে, কারণ আমাদের মেধা, আমাদের অর্থনীতি, আমাদের মার্কেট, আমাদের টেকনোলজি আজ আছে তো ভারতের। তো তারা তাদের কাজ করছে, খালি ওরা কেন, অনেক দেশ এরকম করার চেষ্টা করেছে, পারেনি তো, আজ তো পারবেই না। আজ ভারতের উপর বহু লোক নির্ভর আছে। আচ্ছা, এই যে SIR নিয়ে এখন একটা সারা দেশে একটা বিতর্কের ঝড় উঠেছে। দিদিও বলছেন, মানে মমতা ব্যানার্জি বলছেন যে 2-3 মাসের মধ্যে কখনো SIR করা সম্ভব নয়। আপনি কি সহমত পোষণ করছেন? বললাম তো, যখন শেষ হবে তখন ইলেকশন হবে, 6 মাস রাষ্ট্রপতি শাসন চলবে, কি হয়ে গেছে। তাহলে কি মমতা ব্যানার্জিকে আপনি অ্যাজ এ মুখ্যমন্ত্রী বলুন, লিডার বলুন, যাই বলুন, আপনি ঠিক কোন জায়গায় রাখবেন? আরে সোশ্যাল মিডিয়াটা কি চামচাগিরি করার জন্য? মোদি যখন করবে বলেছে ওটা হবে, কোনো বাপের বেড়া আটকাতে পারবে না, ট্রাম্পও পারবে না। তাহলে কি টলিউডের বহু নেতাকে এবারে, মানে বহু অভিনেতা অভিনেত্রীকে কি এবারে আমরা দেখতে পাবো? না, গতবারে তো দেখেছিলেন, তারা কোথায়? অনেক ছিল তো, তারা কোথায়?